চেতনা কাজ করছে। আমি একসময় যখন বম্বেতে বেশিরভাগ থাকতাম, তো আমি কলকাতার সময় বলে দিচ্ছি, আমি ভাবতাম যে কেউ ভাবলো না রে, আমি এতদিন ধরে এত গান করলাম, কেউ কোনো চিন্তাই করলো না রে, কেন আমরা মন্দও বলুক, কিন্তু তুমি যদি তাকে ব্ল্যাক আউটই করে দাও, মানুষ তো মরে গেল। কেউ আমাকে গালাগালও দিক বেশ ভালো করে হিসেব করে, তুমি তো বুঝবে যে আমার সম্বন্ধে একটা চিন্তা করা। আমি ভীষণ হতাশ ছিলাম যেন। তারপর তোমাদের মতো কয়েকজন ছেলের সঙ্গে, দেবাসের সঙ্গে, তোমার সঙ্গে সব আলোচনা করে আমি অন্তত নতুন করে ভাবতে শুরু করছি যে নতুন ছেলেরা জন্মাচ্ছে, এগিয়ে নিয়ে এটা হতে পারে না, ইতিহাসে হতে পারে যে চিরকালের জন্য হাত নিতে। কাজে আমি প্রচন্ড আশাবাদী সে সময়। আমি যদি খানিকটা লাঙল কোপানোর কাজও করে থাকি, জমি চাষের কাজও করে থাকি, ফসল ফলানোর লোক তো নিশ্চয়ই আসবে, আসতে পারছে নিশ্চয়ই। সুনীলদা, আপনার সৃষ্টি পরিক্রমায় আপনি কি বিভিন্ন পর্ব বা অধ্যায় আলাদা করে দেখানোর পক্ষপাতী? মানে বুঝলেন বলুন। আপনার যে সৃষ্টি পরিক্রমাটা, এটাকে কি আপনি বিভিন্ন পর্বে বা অধ্যায় আলাদা আলাদা ভাগ করে দেখানোর পক্ষপাতী? আপনার কি কখনো মনে হয়েছে যে একটা বিশেষ, মনে করুন গায়ের বধূ রানার সেই মেয়ে, এই জামালো ধান ইত্যাদির পর আপনি যেন একটা নতুন অধ্যায়ে চলে গেলেন কোনো গান দিয়ে, হয়তো প্রান্তরের এই গান আমার থেকে সেটা শুরু হলো, বা যারে উড়ে যারে পাখি। হ্যাঁ, বলছিলাম যে আপনার সৃষ্টি পরিক্রমাকে কি আপনি বিভিন্ন পর্বে বা সেটা করতে পারলে ভালো হতো। তার ভিত্তি কি হতো? আসল কথা কি জানো, আমি বিশেষ কুড়ে রবীন্দ্রনাথ যেমন সঞ্চয়িতা করার সময় ওর কোন কোন কবিতা অপাঙ্ক্তেয়, যেগুলো কবিতা হিসেবে, যেগুলো উনি বলতেন যে আমার এগুলো হাতে মক্স করার কাজ, যেগুলোর সাহিত্য হিসেবে পেতে থাকার কোন অধিকার নেই, সেগুলো নির্দয় ভাবে উনি বিসর্জন দিতে চেয়েছিলেন। অথচ যারা ওর সংকলন তৈরি করেছে তারা বলছেন এগুলোর ঐতিহাসিক মূল্য আছে, সেই হিসেবে রাখতে, বাট হি ড্রাস্টিক্যালি রিফিউজড টু ইনক্লুড দোজ সংস। এবং উনি নিজে ভার নিয়েছিলেন, ইট উইল বি আইডিয়াল ইফ আই কুড ডু দ্যাট। আমার অতটা গুরুদেবের মতো অত ধৈর্য আমার নেই, অত ক্ষমতা। কাজেই ওগুলো সম্বন্ধে ভুল হয়তো হবে, তাহলেও সেটা তোমরা বিচার করবে কোনটা কোন যুগ হিসেবে ধারাবাহিকতায় নিয়ে আসবো। তোমরা করো, তারপরে যদি আমাকে জিজ্ঞেস করে চলে যেটা ঠিক হয়েছে, তাহলে আমি বোধহয় আমার খাটুনিটা কমবে, তো তবে আমি আমার মত প্রকাশ করতে পারবো। কিন্তু গোড়া থেকে আমি আমার নিজের পর্যটন কি করে ধারাবাহিক করবো, ও আমার সে সময়ও আপনার হচ্ছে না, সময় হচ্ছে না। কিন্তু সলিলদা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি এটা মানলাম আপনি যা বললেন, প্রশ্ন হচ্ছে, মনে করা যাক আমরা কয়েকজন মিলে একটা আপনাকে নিয়ে ঠিক করলাম যে হ্যাঁ, আমরা এবার আপনার কাজ পর্যায়ে ভাগ করা যায় কিনা তা দেখার জন্য কাজ করব। আপনি এবার তাহলে তার ভিত্তি হিসেবে কি কি জিনিস প্রস্তাব করবেন, যে কোন কোন ভিত্তিতে বা কিসের ভিত্তিতে আমরা পর্যায়ে ভাগ করতে পারি আপনার গানকে? আমি তো খুব বেশি গান লিখিনি, হাজার হাজার গান তো আমি, আমার গানের রচনা খুবই কম। তাহলে আমার মনে হয় তুমি দুটো কাজ করতে পারো, যে প্রত্যক্ষ রাজনৈতিক অভিজ্ঞতা বা রাজনৈতিক প্রয়োজনে যে গানগুলো মাঠে ঘাটে জন্মেছে, মাঠে ঘাটে গাইবের জন্য জন্মেছে, আর যে গানগুলো পার্সোনাল অনুভূতি থেকে জন্মেছে, যেটা ঘরে বসে গুনগুন করে গাইবার মতো গান, তার মধ্যে প্রেম আছে, হতাশা আছে। তবে একটা কথা আমি কি বলবো জানো, যে কোনোটাকে আমি বলে মনে করবো সবসময়।
রাজনৈতিক গানগুলো ছাড়া হচ্ছে। কেন কেন এই কথা বলছি? যে অনেকে শেক্সপিয়ারকে কোট করে ম্যাকবেথের দুটো লাইন দিয়ে, লেডি ম্যাকবেথের দুটো লাইন দিয়ে। ও লেডি ম্যাকবেথ একটা পার্টিকুলার অবস্থাতে যে কথা বলেছিলেন সেটা কিন্তু শেক্সপিয়ার বলছেন, নাট্যকার হিসেবে শেক্সপিয়ার সেই কথাটাকে ওর মুখ দিয়ে বলিয়েছিলেন। কিন্তু অনেক আমি দেখেছি ওই দুটো লাইন কট করে শেক্সপিয়ার বলে লিখে দিল তলায় কোটেশন। ইটস নট ট্রু। আমরা ধরো মানুষ হিসেবে বিভিন্ন মানসিকতায়, দ্বন্দ্বে ইত্যাদির মধ্যে দিয়ে আমরা, বিশেষ করে আমার ফিল্মের গানে আমি তো সিচুয়েশনের উপর গান করি। আন্ডার এ গিভেন সিচুয়েশন একটা হিরোইন কি হিরোর সম্বন্ধে ভাবছে, তার মনে কি দুঃখ হচ্ছে বা ব্যথা হচ্ছে, তার ফ্রাস্ট্রেশন হচ্ছে, সেটা ছবিতে যে ডাইরেক্টর যে কথা বলতেছে সেই কথাটা আমি ধরবার চেষ্টা করছি। সেটাকে তুমি যদি কোটেশন দিয়ে সলিল চৌধুরী বলে তলায় এসে লিখে দাও তাহলে ভীষণ অবিচার করা হবে, বুঝতে পারছ? এবং আমার নিজের ব্যক্তিগত জীবনেরও ফ্রাস্ট্রেশন আসে, হতাশা আসে, কেমন মনে হয় যে এই জীবনে আর কিছু ভালো লাগছে না, না মন লাগে না। ওই ধরো জীবনে কিছু যেন ভালো লাগে না, কেমন তুই বল, এই হচ্ছে সলিল চৌধুরী। এটা কিন্তু ওটা আমার একটা সাময়িক একটা মুভমেন্ট কি আমি ধরেছি, যেটা প্রত্যেকের জীবনে আসতে পারতো। সেই যত বড়ই কমিউনিস্ট হোক, যত বড়ই মার্কসিস্ট হোক, যাই হোক, তাকে যদি তুমি বলো যে এই তো এই জীবনে আর কিছু ভালো লাগছে, লোকটা প্রত্যেকটি হয়ে গেল, এখানটা কোনো দরকার গেছিল, বলতে পারো, আমার কিছু যায় আসে না। কিন্তু আমি ওই যে তোমার সাথে বলছিলাম যে আমি অনেকগুলো মুহূর্তের টোটালিটি আমি অনেকগুলো মুহূর্তকে ধরেছি। তার মধ্যে আমার সংগ্রাম আছে, তার মধ্যে আমার হতাশা আছে, তার মধ্যে আমার ভালোবাসা আছে। এই সবগুলো দিয়ে যদি তোমরা আমাকে বিচার না করতে পারো, বা যে কোনো ফর দ্যাট ম্যাটার এনি রাইটার কম্পোজারকে যদি বিচার করতে না পারো, তাহলে বোঝায় ভুল হয়। অলদো এটা আমি বিশ্বাস করি অ্যাজ এ মার্কসিস্ট, যে আমি কি বলবো সেটা কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, এটা সম্বন্ধে আমার সচেতন থাকা দরকার। কিন্তু আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করি, যে পারিপার্শ্বিক নিয়ে আমরা থাকি, যেমন ধরো আজকে ধরো ব্যক্তিগত কথা না বলে, ধরো তোমার জীবনে আজকে এমন একটা ঘটনা করে যেখানে তোমার যে অভিব্যক্তিগুলো আমি পেলাম, তুমি যেসব কথাগুলো বললে, এখন তোমাকে যদি এই কথাগুলো এটা প্রগ্রেসিভ হচ্ছে কি রিয়াকশন হচ্ছে এই কথা ভেবে বলতে হতো, হ্যাঁ ওই কথাগুলো একটা গান হতে পারতো তো, নিশ্চয়ই একটা কবিতা হতে পারতো তো, নিশ্চয়ই। কিন্তু সেটা তোমার জেনুইন কথা, তোমার অন্তরের ফিলিং এর কথা। সেই যে জ্বালা থেকে তুমি কথাগুলো বললে, সেই জ্বালাটা তো বাস্তব, নিশ্চয়ই। কাজে সেটা কি রিয়াকশন কি প্রগ্রেসিভ এটা ভেবে তুমি বলবে? ঠিক। আমার পয়েন্ট হচ্ছে তাই যে আমরা বিশেষ এক অবস্থার মধ্যে বাস করি, তার মধ্যে থেকে কিন্তু একটা জিনিস যে সেখানে মিকিত্ব নেই। As far as I am concerned, I never try to cheat anybody or sort of hoodwink anybody. আমি অনেস্টলি যে কথাটা অনুভব করেছি সেটা আমার গানে বলবার চেষ্টা করেছি, কবিতা বলবার চেষ্টা করেছি। আলটিমেটলি সেটা কি গিয়ে দাঁড়ালো সেই বিচারে পারবাই তোমাদের উপর, আমিও নিয়ে কিছু কথা বলতে পারবো না। কিন্তু সলিলদা, আপনার কি মনে হয় যে আপনার গানগুলোকে শুধুমাত্র কথার ভিত্তিতে না, সুরের দিক দিয়েও বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়? হ্যাঁ নিশ্চয়ই, এটা খুব ইম্পর্টেন্ট, নিশ্চয়ই যায় এবং সেটা করা উচিত। তার কারণ আমি প্রথম যখন গান করতে শুরু করি, লিখতে শুরু করি, শুরু করতে শুরু করি, আমি মানে সাংগীতিক অর্থে তার যে সঙ্গীত যে বিভিন্ন বিস্তারের দিক খুব জানতাম না, জানো। কিন্তু আমার একটা অনেস্ট সিনসিয়ারিটি, আর আমি তোমাকে আগেই বলেছি যে আমার একটা
মানে সাংগীতিক অভিজ্ঞতা এই সেন্সে যে শোনার অভিজ্ঞতা হয়ে গেছে। শোনার ভেতর দিয়ে একটা শোনার তৈরি হয়। তার হয়তো তুমি ব্যাকরণটা জানো, কিন্তু তুমি অনুভব করতে পারো যেটা দাঁড়াচ্ছে। যেমন আমি বললাম যে আইপিটির গানগুলো যখন সেই সময় করেছে তখন আমার সেন্স অফ হার্মনি, সেন্স অফ পয়েন্ট এসবগুলো আমার ছিল না। আজকে যখন আমি সেইগুলোকে ফের তাকিয়ে দেখি আমার আশ্চর্য লাগে যে এর কি প্রচন্ড পজিটিভ হার্মোনিক যে তখন আমি জানতাম না, কিন্তু আমি এমন সুর খুব কমই করেছি যে যার এই ধরনের পজিটিভ নেই। সেটা হয়তো আমার ওই শোনার অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে, বুঝতে পারছো? কাজে তুমি একটা কম্পোজারের সাংগীতিক ক্রমবিকাশ যেটা ঘটছে, সাংগীতিক চেতনার মানে কথা বাদ দিয়ে বলছি যে সুর হিসেবে তার যে চেতনার অগ্রগতি হচ্ছে, কখনো কত সেটা অগ্রগতি না হয়ে অধগতি হতে পারে, আই ডোন্ট নো, বেশি জানা আবার খারাপ। তো তখন তুমি ইউ বিকাম টু মাচ ইনভলভড ইন দ্য টেকনিক্যালিটিস অফ ইট, সেখানে তো স্পন্টেনিটি তোমার কমে যায়। আমার ক্ষেত্রে সেটা কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে, আমি জানি। কিন্তু ওইভাবে ভাগ যদিও করো, সেটা কিন্তু একটা আলাদা চ্যাপ্টার হওয়া। আমার কি হলো জানো, তোমার টেপে জায়গা আছে তো, একটা গল্প বলি। বলো। আমি যখন বম্বে গেলাম, আমি তবে গেছিলাম প্রথম ছবি কিছু করলাম, কেমন তখন আমার ওই ছোটবেলায় পিয়ানো বাজাতাম, পরপর শিখেছিলাম, হারমোনিয়াম শিখেছিলাম, তোমার 8 বছর বয়সে বাদ হয়ে গেল। মামার বাড়ি গেলাম, তোমার বলেছি একটা অসাংগীতিক। তারপর আবার আমি যখন কলেজে পড়তে এলাম আর সঙ্গীত চর্চা করতে হলো, কিন্তু ক্রিয়েটিভ মিউজিক নিয়ে কোনো চর্চা হয় না। তিনি নকের সাথে বাঁশি বাজি, শিলা হালদার নাচে, পদের কাছে বাঁশি বাজায়, এই ঘটছে। তার ফলে ওই যে শিক্ষার দিকটা সেটা ঘটেনি। সেই অবস্থাতেই ধরো একটা আর একটু পরের যুগে আমি বম্বে চলে গেলাম। আমি বম্বে গেলাম তো অর্কেস্ট্রা করার ব্যাপারে বম্বেতে এখনো ট্র্যাডিশন আছে। অ্যারেঞ্জার কি, যে লোকটা অর্কেস্ট্রা করছে, অ্যারেঞ্জ করতে পারে, কর করতে পারে, হারমোনি করতে পারে, ইত্যাদি করে একটা অর্কেস্ট্রাকে রূপ দেয়। অ্যান্থনি গনসালভিস বলে একজন আমার অ্যারেঞ্জার, খুব ব্রিলিয়েন্ট ছেলে, গোয়ান, অসম্ভব ভালো ভায়োলিন বাজায়, পিয়ানোয় কর সম্বন্ধে অসম্ভব তার ভালো ধারণা। আমি ধরো তবিগেজন করেছি, বিরাজবাবু করেছি, নৌকরি করেছি, এইসব ছবিতেও আমার সঙ্গে কাজ করছি। মোরলেস ওর সঙ্গে আমার কোনো ক্ল্যাশ হয়নি। আমার একটা গান তো আছে, সেই গানটা বিভিন্ন এসব সঙ্গীত শোনার ভেতর দিয়ে তৈরি হয়েছে। আর আমাদের গান, আমাদের সবসময় আমার কাছে চিন্তা থাকে যে আমি তোমার কাছে পৌঁছতে পারছি কিনা, তুমি আমাকে বুঝতে পারছো কিনা। সেটা আমার কিন্তু ছোটবেলা থেকে কমিউনিকেশন হচ্ছে কিনা। কাজে যে অর্কেস্ট্রেশনে সেই কমিউনিকেশনকে বাধা দেয়, আমি তার বিরোধী। তো হলো কি, আওয়াজ বলে একটা ছবি মেহবুব ডাইরেক্ট করি, মেহবুব প্রোডাকশনের ছবি, জিয়া সালা দিয়েছেন ডাইরেক্ট, মেহবুবের ছবি। মেহবুব সাহেব নিজে আমাকে খুব আদর করে, one of the greatest stalwarts of Bombay film industry. অসম্ভব ভালোবাসতেন আমাকে, তুই বলতেন, তুই কার বেটা, এটা কর তুই করে, আমার বেটা মানে আমার ছেলে, তুই করে দেখা। সেই তখনকার দিনে জানো তো আওয়াজে আমি কিছু নতুন ধরনের গান করার চেষ্টা করছিলাম। তো একটা গান অ্যান্থনি অ্যারেঞ্জ করেছে এমন ভাবে, যাবে আমি তো শুনিনি। ও তো বলে দাদা ও ডোন্ট ওয়ারি, ও তো সেট পারবো যায়। আমি শুনে দেখি, সেটে গিয়ে দেখি ভায়োলিন গুলো বাজছে, ও আমার ঘাড়ে বন্দুক রেখে ওর এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ও অ্যাটর্নেটি করছে, অমুক করছে, তমুক করছে আমার মেলোডির উপরে। হরিবল লাগছে শুনতে। বলে অ্যান্থনি, হোয়াট হ্যাভ ইউ ডান? It's not sounding like anything as accompanying my music. ওখানে আরো ভায়োলিন ছিল, ডোরারে বলে খুব নাম করা ভায়োলিন, ওরা একটা গ্রুপ ছিল আর কি, তারা হাসাহাসি করতে।
I was feeling like a মানে বিশেষ করে আমি মানে was feeling like a doormat. মানে আমি শুনতে পাচ্ছি ওরা বারবার because what these fellows are music directors, what they understand about orchestration. বুঝতে পেরেছি? আমি ওভারহিয়ার করছি আর আমার সমস্ত মানে ঘাম মানে এয়ার কন্ডিশনের মধ্যে ঘামে আমার শরীর ভিজে যাচ্ছে। At last I took my decision. কেন আমার পাশে থাকবে শরীর দেখে কি বুঝছে কি। আচ্ছা সেই গানটা গাইছে হেমন্ত আর লতা ডুয়েট। হেমন্ত কি ব্যাপারটা কি এটা কি আপনি করেছেন কি এই গানটা তো একবারে আমি অ্যান্টনিকে অ্যান্টনি ক্যান্সার স্টেজ উইল সিট ওভার ইট মেহবুব সাহেব ছিলেন মিস্টার মেহবুব আই এম নট ভেরি হ্যাপি উইথ দ্য part of it. I should have got harder. But লতা কেন গেল লতা আমার কেন क्या हो रहा है দেখো এসব এবং হলো কি কেন প্রায় 20 জন টপ মিউজিশিয়ান অফ বম্বে যারা অ্যান্টনির গ্রুপে কাজ করতো তারা আমায় ভয় করত বিকজ আই ক্যান্সেল দ্যাট দে রিফিউজ টু প্লে ফর মি ফাদার দ্যাট ভেরি ডে আমি অ্যান্টনি গুড বাই ইফ আই ক্যান ডু ইট মাই সেলফ আই ডু সামথিং ফরগেট ইট ইউ ডু ইউর এক্সপেরিমেন্টেশনস অন সামবডি এলস নট অন মি এবং সেই দিন তুমি বিশেষ করো ইট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ আমি তখন আন্ধেরিতে থাকি সবেই বম্বেতে গেছি বছর 2-3 হয়েছে আই হ্যাড এ পিয়ানো অ্যান্ড আই ওয়েন্ট টু মিউজিক শপ এলএম পুটালো মানে আমি প্রায় 1000 টাকার বই কিনব মানে অন হারমোনি অন কাউন্টার পয়েন্ট বেসিক প্রিন্সিপলস অফ কম্পোজিশন ইত্যাদি যত আর নোটেশনের বই যত নোটেশন আমি ছোটবেলায় শিখেছিলাম আমার একটা সুবিধা ছিল আই কুড রিড মিউজিক ও আচ্ছা এটা আপনি ছোটবেলাতেই একদম ছোটবেলায় পিয়ানো শিখেছিলাম বড় মানে বিলিতি নোটেশন হ্যাঁ বিলিতি নোটেশন ওটা ছোটবেলায় শিখেছিলাম সেটা আমি ভুলিনি নাকি এনিওয়ে এবং তারপর আমি 16 ঘন্টা থেকে 18 ঘন্টা আমি পিয়ানো আমি মানে সমস্ত কাজ করে ছেড়ে দিই আই হ্যাড এনাফ মানি দ্যাট টাইম এনাফ মানি মানে টু সাস্টেন মি 16 to 18 hours a day আমি পিয়ানো প্র্যাকটিস করতাম আর ওই সমস্ত বই পড়তে আরম্ভ করলাম 2 বছর তার মধ্যে ছোট ছোট কাজ করেছি 2 years আজকের আমার কাছে ধরো টপ মোস্ট অ্যারেঞ্জার্স সেবাস্টিয়ান বলো অমুক বলো তমুক বলো যারা কোনো কর্ডে কোনো একটা পার্টিকুলার নোট থেকে পার্টিকুলার নোট হয়েছে দাদা হোয়াট ক্যান বি দিস কর্ড ওরা আমাকে জানতে আসে দেন আই স্টার্টেড অ্যারেঞ্জিং ফর মাইসেলফ এই শিকার আমার হওয়া দরকার ছিল জানো ইট ওয়াজ ভেরি মাচ নিডেড কাজে একটা প্রচন্ড হিউমিলিয়েশনের মধ্যে দিয়ে মানুষ একটা বড় কাজও করে ফেলে তাই না এবং আমার ক্ষেত্রে সেটা ঘটেছিল তারপরে অ্যান্টনি এখন আমেরিকাতে থাকে কোথায় থাকে আমি জানি ও বোধ হয় বস্টন ফিল্হারমনিকে বাজায় বোধ হয় ফ্যান্টাস্টিক ভায়োলিনিস্ট আই হার্ড দ্যাট হি ইজ প্লেইং ইন বস্টন ফিল্হারমনি অসময় যোগাযোগ হয়নি হি কম্পোজ এ সিম্ফনি অলসো অন ইন্ডিয়ান রাগা এখানে বোধ হয় প্রিমিয়ারও কথা হয়েছিল বছর 5 আগে আমাকে পাঠিয়েছিল তারপর থেকে অ্যান্টনির শ্রদ্ধা আমার উপর যা পেটেছিল আমেরিকা থেকে যখন ফার্স্ট থিং হি মেক্স ইট এ পয়েন্ট টু সি মি কিন্তু সলিলদা তাহলে আপনি কি মনে করেন যে এইগুলো অর্থাৎ এই যে মনে করুন আপনি অর্কেস্ট্রেশন অ্যারেঞ্জমেন্ট আপনি একসময় জানতেন না অথবা জানলেও সেটা তেমন ভাবে জানতেন না তারপর আপনি নিজে ঠেকায় পড়ে নিজের চেষ্টায় নিজের চাড়ে আপনি সেটা শিখে নিলেন এবং এইগুলো সবই আপনার গানের যে আপনার সঙ্গীত পরিক্রমার যে পর্যায় ভাগে এইগুলোর এক একটা মাইলস্টোন হতে পারে যে এক সময় আপনি আপনার অর্কেস্ট্রেশন অর্থাৎ অর্কেস্ট্রা ওলা গান অর্থাৎ যেখানে আপনি সচেতন ভাবে অর্কেস্ট্রা কম্পোজ করেছেন এবং যে তার আগের যুগ যে সময় আপনি সচেতন ভাবে ওইভাবে অর্কেস্ট্রা করেননি একটা কথা বলবো আমি যখন রানার শুট করেছি পার্কিজন শুট করেছি তখন আমি অত ভালো জানতাম না রানারে কিন্তু 4 বার সাবল হচ্ছে নোটস খরচ পরিবর্তন করছেন হ্যাঁ আমরা বলি টনিক চেঞ্জ এবং তুমি বিশেষ করে আমাকে
একজন ওয়েস্টার্ন কম্পোজার রামের গানটা শুনে আমাকে বলছেন যে it sounds like a symphony. How come you made it? বুঝতে পেরেছ? এবং আজকের আমি বিশ্বাস করি যে হি ওয়াজ রাইট। আমি শুধু রানারের যে প্রোগ্রেশন এর উপর দিয়ে আমি যে একটা সিম্ফনি বানাই, অ্যাটলিস্ট 3 মুভমেন্টস ওর মধ্যে আমি তৈরি করতে পারবো। দুটো মুভমেন্ট তো খুব ক্লিয়ার, যেটা গানেতেই আছে, সেকেন্ড মুভমেন্টে আসছে। কিন্তু ফার্স্ট যে ওই ফ্রেজে আসার আগের যে দুটো বাবা আছে, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, এখানে একটা সেকেন্ড মুভমেন্ট শুরু হচ্ছে। এখানে পুরো রীতি প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাটা সাটা যাচ্ছে, তাই না? তো এটাকে যদি আমি একটা ধরো 4টে মুভমেন্টে সিম্পল করে আমি রান্নাকে সিম্পল করতে পারি, আজকে পারি, সেই জন্য আমি ভাবিনি। কিন্তু আমার ওই যে তোমার বলেছিলাম যে ছোটবেলা থেকে ওই যে শোনার যে অভিজ্ঞতাটা, সেটাই কিন্তু আমাকে হেল্প করেছে। আমাকে সেদিন আমার ভাই বলছিল মুন্নু যে জানেন ছোটদা, আমাদের ওয়েস্টার্ন মিউজিক ডিপার্টমেন্টে রেডিও, অল ইন্ডিয়া রেডিও যারা সিম্ফনি টিম্পনি বাজায়, ওরা খালি আমাকে বলে, আচ্ছা এইগুলো বাজলে কেন সলিদার কথা আমার মনে হয় বলতো, সলিদার মিউজিক বাজাচ্ছি। বুঝতে পারছো? ওই ফ্রেজিং অমুক তমুকের মধ্যে এমন একটা কোথাও ব্যাপার আছে, ওরা কোথাও সামাও ওরা ওদের মনে হয় এই সলিল চৌধুরী মিউজিক শুনছি, সাজুজ্যটা খুঁজে পায়। হ্যাঁ, অথচ ওরা মিউজিক্যালি কেউ লার্নেড নয়, ওরা কান দিয়ে বিচার করি এই কথাটা বলে যে কোথায় মনে হয় যে এটা সলিলদার মিউজিক কোথায়। বুঝতে পারছো? তো মনে বলে আমি খুব হাসাহাসি করলাম, তুই আমার কি কথা, ওটা ছোটদার মিউজিক সঙ্গে কি তাই বলে দেখ এর কোথাও একটা যোগাযোগ আছে। ওরা একেবারে মিথ্যা কথা বলছে বা মাস্কাবাজি করছেন। কিন্তু সলিলদা, আমরা আমাদের অনেক কিছু জানলাম আপনার এই কথার মধ্যে দিয়ে, কিন্তু একটুখানি আলোচনা থেকে সরে এসছি। সেটা আমার পয়েন্টটা ছিল যে আপনার গানগুলোকে কি সুরের দিক দিয়েও আলাদা আলাদা পর্যায়ে ভাগ করা যায়? দেখো, আমি ওই ভেবে কোনদিন শুট করি আজকে যখন আমার যখন যা তাকে দেশে ক্ষমতায় কুলিয়েছে সেই সব শুরু করেছি, তাকে কিভাবে ভাগ করবে, কি করবে না করবে সেগুলো নিয়ে আমার মাথা খাওয়ার সময় নেই। তোমরা বিচার করবে, এবং সেক্ষেত্রে একটা কথা খালি বলবো, অযোগ্য পাত্র যেন না পড়ে। বুঝতে পেরেছ? সেটাই প্রত্যাশা করবো, পড়লেও আমার কিছু করার নেই। কারণ আজকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কে কি লিখবে এটা নিয়ে তো রবীন্দ্রনাথ মাথা কামানো নেই, ওর বই। তিনি তার সৃষ্টির তাগিদে সৃষ্টি করে গেছে, তাকে কে কিভাবে ভাগ করলো, উনি নিজের জীবদ্দশা যতটুকু পেরেছিলেন এটা করার চেষ্টা করছেন, আমার সেটাও করতে হবে। আমার এইটুকুই প্রার্থনা, আমি যেন বাকি জীবনটুকু সৃষ্টি করার জন্য যে অবকাশ, যেটুকু স্বাধীনতা দরকার, সেটা যেন তৈরি করতে পারি, তাহলে আমার মরতে আর কোনো দুঃখ থাকবে, আমি হাসতে হাসতে মরতে পারবো। আদারওয়াইজ ওই দুঃখটা আমার কেটে যাবে। সলিলদা, ব্যবসার খাতিরেই হোক বা অন্য যে কারণেই হোক, কিছু অসার গানও আপনি বিলক্ষণ বেঁধেছেন। কোন শিল্পীরই সব কাজ সমান উতরয় না। আবার ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অনেক সময় শিল্পী সাহিত্যিকদের নিদেন রুজি রোজগারের খাতিরে কিছু আপোষ করতে হয়। আমার ধারণা আপনিও আপোষ করেছেন। এইসব আপোষধর্মী গানগুলোকে বা ফরমাইশি গানগুলোকে আপনার সার্থক সৃষ্টিগুলির থেকে আলাদা করে দেখানোর প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন কি? উদাহরণ দেন। অসার গানগুলি, অসার গান মনে করুন বম্বের ফিল্মের জন্য আপনি গান যে করছেন, সেই গানে 1 মিনিট দেখি, এটা আছে কিন্তু ঠিক অনেকটা আছে। অসার এই অর্থে বলছি যে আপনি যে চেতনা, যে সাংগীতিক সামাজিক চেতনা থেকে, যে সামাজিক বক্তব্যের সার
আপনার উদাহরণ দাও আমাদের ইউ সাইট নিয়ে এই গানটা অসাধারণ নাম করে বলো। মনে করুন আমার চিন্তায়, এটা আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন অবশ্যই, ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি, সেটা খুব অসার। এই অর্থে আমি বলছি এই গানটার স্থায়িত্ব। ওটা কিন্তু ফিল্মের গান না, ফিল্মের গান না, আমি অন্য ইয়েতে বললাম। আমি ফিল্মের গান, হিন্দি ফিল্মের নাম আমার মনে আসে না বলে আমি এবার ওটা প্রসঙ্গটা বাদ দিল। যে অর্থে হেমন্তবাবুকে দিয়ে আপনি যে গান গাইয়েছেন, পথ হারাবো বলে এবার পথে নেমেছি, বা দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, বা মাঝে মধ্যেই প্রায়ই আপনার যে বিভিন্ন গানে একটা অসাধারণ বক্তব্য, সেটা চটুল হলেও সেটা প্রায় দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, তার মধ্যে যে একটা সাংঘাতিক কিছু দর্শন রয়েছে বা তা রয়েছে না, এর মধ্যে অনেক চটুল বিনোদনের ব্যাপারও রয়েছে। কিন্তু আমরা আজ যতবারই এইসব গানগুলো শুনি ততবারই মনে হয় গানগুলো যেন পুরনো হয়নি। আজও এই গানগুলো সেই 20-25 বছরের ওপারে এসে নতুন হয়েই রয়েছে। এটা আমি আপেক্ষিকতা থেকে বলছি যে গানটির কথা আপনাকে বললাম, ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি, ভারী সুন্দর, ভারী দোলা, ভারী সুন্দর। কিন্তু এই গান আজকের শুনলে যেন সেই একটা স্থায়ী আবেদন যেন পাই না। কালের প্রবহমানতায় এই গানটা যেন তার সারবস্তু খানিকটা হারিয়ে ফেলেছে। আমি স্বীকার করি। স্বীকার করেন না? কেন করেন না? তোমার কথা সূত্র ধরেই স্বীকার করি না। এই গানটা শুধু গান না, সুর এবং একটা নতুন ফোন। ওই ছন্দ এর আগে বাংলা গানে কোনোদিন আসেনি। ঝিলমিল ঝাউয়ের বনের যে ছন্দ, যে তাল, ও তাল বাংলা গানে এর আগে আসে। এটা বাংলায় কোনো, এটা মারাঠি ছন্দ থেকে নেব, যে জন্য আজকেও লোকে ওই গানটাকে মনে রাখে। এবং সেখানে তুমি যেটা বলছিলে যে সঙ্গীতের কথা ছাড়াও সুরও একটা ফর্ম হতে পারে, সুরও একটা কন্টেন্ট হতে পারে। দ্যাটস এ প্রুফ। আহা 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 আহা, এই যে ক্রোম্যাটিকে যাওয়া এবং ওই যে ছন্দের মধ্যে যাওয়া, আমি মনে করি ইট ইজ ওয়ান অফ মাই ফাইনেস্ট কম্পোজিশনস। ফরগেট দ্য ওয়ার্ডস। কথাটা কি? কথাটা খুব অশ্লীল কথা তো না। ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি, তাই ফাঁক দিয়ে যে চাঁদ মানে কি, ও চাঁদ বরণ